রেলওয়ে পুলিশ হলেও লক্ষ্মণের টার্গেট ছিল মাদক ব্যবসায়ীদের ধরা, তাই সে বানাতে থাকে একের পর এক মাস্টার প্ল্যান। তবে সে তো আর জানতো না যে যেসব অপরাধীদের সে খুঁজে বেড়াচ্ছে তাদের মধ্যে তার নিজের সুন্দরী গার্লফ্রেন্ডও আছে, যার প্রেমে সে একেবারে হাবুডুবু খাচ্ছে। এবার তবে কি হবে? গার্লফ্রেন্ডের এত বড় সত্য যখন লক্ষ্মণের সামনে আসবে তখন সে কি করবে, সেটাই দেখবো আজকের গল্প মাস জাথারাতে। শুরুতেই আমাদের ওয়ারাঙ্গারা থানার এসআই পাথিন্দ্রাকে দেখানো হয়। পাথিন্দ্রা একটা জঙ্গলে যায়, যেখানে একজন মন্ত্রীর ছেলে কুশ তার সাঙ্গ পাঙ্গ নিয়ে বসেছিল। পাথিন্দ্রা কুশকে বলে সে সিদ্ধার্থ নামের একজন কলেজ ছাত্রকে ধরে নিয়ে এসেছে। সেই ছেলেটি কোথায়? যে কথা শুনে কুশ একটা কুড়াল নিয়ে পাথিন্দ্রার দিকে আসতে থাকে। সে তো এটা দেখে খুবই ভয় পেয়ে যায়, কিন্তু দেখা যায় কুশ তার কোনো ক্ষতিই করে না। সে তো কুড়ালটি উপরে গাছের দিকে ছুঁড়ে মারে। তখনই সিদ্ধার্থের গলায় ফাঁসি দেয়া দড়ি কুড়ালের আঘাতে কেটে সিদ্ধার্থের লাশ নিচে পড়ে যায়, যেটা দেখে পাথিন্দ্রা প্রচন্ড ভয় পেয়ে যায়। সে তো কিছু বলতেও পারছিল না। তখন কুশ বলে সিদ্ধার্থ তার বোনকে বিয়ে করতে চাইতো, সে নাকি তার বোনকে ছাড়া বাঁচবে না, তাই সে তাকে খুন করে ফেলেছে। কারণ সে যেহেতু তার বোনকে ছাড়া বাঁচবে না, তখন তার মরে যাওয়াই ভালো, তাই সে তাকে মৃত্যুই দিয়েছে। এত বড় অপরাধের পরেও পুলিশ কিছুই বলতে পারে না। কুশ যেহেতু পলিটিশিয়ানের ছেলে, তাই তাকে গ্রেফতার করাও পুলিশের সাধ্যের বাইরে। তাই পাথিন্দ্রা এসিপি শ্রীকান্তকে কল করে সবকিছু খুলে বলে। শ্রীকান্ত এসব শুনে তাকে সিদ্ধার্থের ব্যাপারে জিজ্ঞেস করে। পাথিন্দ্রা জানায় যে সিদ্ধার্থের বাবা নেই, আর তার মা একটা লন্ড্রির দোকান চালায়। অর্থাৎ তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হলো সে দরিদ্র, আর দরিদ্র এবং মধ্যবিত্তের জন্য তো সুবিচার কোথাও নেই। তাই এসিপি পাথিন্দ্রাকে এই কেসটা একটা আত্মহননের কেস হিসেবে সাজিয়ে দিতে বলে, আর মৃত্যুর কারণ হিসেবে বলতে বলে যে সে জুয়ায় জর্জরিত হয়েই এই পথ বেছে নিয়েছে। এসিপির কথা মতো তখন পাথিন্দ্রা আগে সিদ্ধার্থের বডি চেক করে আর দেখে সেখানে কোনো আঘাতের চিহ্ন নেই। এরপর সে নিজে একটা আত্মহননের নোট লেখে আর সিদ্ধার্থের শার্টের পকেটে রেখে দেয়, এবং তারা সিদ্ধার্থের লাশটিকে একটা রেলওয়ে ট্র্যাকের উপর রেখে দিয়ে আসে। তারপর এসিপিকে যখন কল করে এই কথা জানানো হয়, তখন এসিপি বেশ চিন্তায় পড়ে যায় আর তাড়াতাড়ি লাশটিকে রেলওয়ে ট্র্যাক থেকে সরাতে বলে। কারণ রেল লাইনে রাখার ফলে রেলওয়ে পুলিশও এই কেসের সাথে জড়িয়ে যাবে, আর রেলওয়ে পুলিশ মানে সেই কেসের তদন্ত করবে, আর একবার সেই কেসের তদন্ত শুরু করলে সব রহস্য বের করে আনবে। যে কথা শুনে পাথিন্দ্রা বলে সে কার কথা বলছে, কিন্তু এসিপি সেটা না বলে তাকে দ্রুত লাশটি সরাতে বলে, সময় নষ্ট করতে নিষেধ করে। তবে ততক্ষণে দেখা যায় অনেক দেরি হয়ে যায়, কারণ রেলওয়ে পুলিশ সিদ্ধার্থের লাশ খুঁজে পায় এবং রেলওয়ে থানার এসআই লক্ষ্মণ বেরাইকে খবর দেয়। এই লক্ষ্মণকেই মূলত এসিপি ভয় পাচ্ছিল, কারণ লক্ষ্মণ যদি একবার তদন্তে নামে তাহলে সেই কেসের রহস্য বের করেই আনবে, কারণ সে খুবই ধূর্ত একজন পুলিশ অফিসার। লক্ষ্মণ ডেথ স্পটে গেলে পাথিন্দ্রা তাকে ডিফরমেশন শিটে সাইন করে দিতে বলে, কারণ লক্ষ্মণ সাইন করলে তারা লাশ নিয়ে চলে যাবে। কিন্তু লক্ষ্মণ বলে এত তাড়াহুড়োর কি আছে, ধীরে সুস্থে সবকিছু হবে, আগে সে নিজে লাশ দেখে নিক। এই বলে সে সিদ্ধার্থের লাশ দেখে আর তার কলেজ আইডি কার্ডটা খুঁজে পায়। লক্ষ্মণের পর পাথিন্দ্রাকে জিজ্ঞেস করে তার কি মনে হয় যে সিদ্ধার্থ আত্মহনন করেছে। পাথিন্দ্রা বলে কেন মনে হবে না, তারা সিদ্ধার্থের পকেটে একটা নোট পেয়েছে যেখানে সে তার আত্মহননের সম্পর্কে লিখেছে। লক্ষ্মণ এই কথা শুনে সেই নোটটা পড়ে। এরপর পাথিন্দ্রাকে বলে সে কি কারো রিকমেন্ডেশন নিয়ে চাকরি নিয়েছে নাকি, কারণ সিদ্ধার্থ একজন এমবিএ স্টুডেন্ট আর চিঠি পড়ে বোঝা যাচ্ছে এটা কোনো ক্লাস 6 ফেল করা মানুষ লিখেছে, কারণ সে ঠিকঠাক কোনো বানানই লিখতে পারেনি, যা থেকে খুব ভালো করেই বোঝা যায় যে সিদ্ধার্থকে খুন করা হয়েছে, আর যে খুনি সে একটা মূর্খ। বুঝতে পারছেন এই লক্ষ্মণ কতটা তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন মানুষ, তাকে ভূগোল বোঝানো এতটাও সহজ না। তার এসব কথায় পাথিন্দ্রা বেশ বিরক্ত হয় আর বলে তার কাছে এসব শোনার মতো এত সময় নেই, সে তার কাজ করতে এসেছে। আর লক্ষ্মণ তাকে ডিফরমেশন শিটে সই করে দিলেই সে লাশ নিয়ে চলে যাবে। লক্ষ্মণের মতো একজন রেলওয়ে এসআই এর থেকে এত কিছু জানার তার কোনো ইচ্ছে নেই। যেই কথা শুনে লক্ষ্মণের খুবই রাগ হয়, কিন্তু সে একদম চুপ করে থাকে, কিচ্ছু বলে না আর চুপচাপ পাথিন্দ্রার সাথে হাত মেলায়। কিন্তু পাথিন্দ্রার হাত সে শক্ত করে ধরে রাখে। তখনই সেখান দিয়ে ট্রেন যেতে লাগলে পাথিন্দ্রা তাকে হাত ছেড়ে দিতে বলে, কারণ ট্রেন আসছে, তার কোনো ক্ষতি হয়ে যেতে পারে। কিন্তু লক্ষ্মণ তার হাত ছাড়ে না, যে কারণে পাথিন্দ্রা খুবই ভয় পেয়ে যায়। তার তো হাত পা কাঁপতে শুরু হয়ে যায়। কিন্তু দেখা যায় ট্রেনটি তারা যেই লাইনে দাঁড়িয়েছিল সেই লাইনে না গিয়ে পাশের লাইন দিয়ে চলে যায়।
আর একটু হলেই পাথিনরার আত্মা বেরিয়ে যেত। এরপরই লাক্সমান ডিফরমেশন শিটে সাইন করে দেয়। পাথিনরা তখন লাশ নিয়ে চলে যায়, কিন্তু সে বুঝতে পারে লাক্সমানের সাথে পাঙ্গা নেয়া এবং তাকে অ্যাটিটিউড দেখানো মোটেও উচিত নয়। দৃশ্য চলে যায় পরের দিন। লাক্সমানরা রেইডে বের হয়, কারণ তারা খবর পেয়েছে জঙ্গলের পাশে একটা কাঠের ফ্যাক্টরিতে রেলওয়ের সম্পত্তি চুরি করে আনা হয়। কিন্তু তারা সেখানে গেলে সেখানকার লোকজন তাদেরকে বাধা দেয়, কিন্তু পুলিশ সেখানে রেলওয়ের স্টিলের জিনিসপত্র খুঁজে পায়, যে জন্য লাক্সমান সেখানে লোকগুলোকে মারতে থাকে, কারণ তারা তাদের কাজে বাধা দিচ্ছিল। আর সেই ফ্যাক্টরিটি ছিল মিনিস্টারের ছেলে কুশের, তাই কুশ তার বাবার পাওয়ার খাটাতে লাগে। এটা দেখে লাক্সমান তাকে আরো বেশি মারধর করে, আর এতটাই মারে যে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে মিনিস্টার খবর পেয়ে দ্রুত ছুটে আসে হাসপাতালে, আর এসেই জানতে পারে লাক্সমান তার ছেলেকে হাসপাতালে ভর্তি করেছে। তাই সে লাক্সমানকে ধন্যবাদ জানিয়ে জিজ্ঞেস করে যে কে তার ছেলের গায়ে হাত তুলেছে। তখন লাক্সমান বলে সে নিজেই তার ছেলেকে মেরে হাসপাতালে ভর্তি করেছে। যে কথা শুনে মিনিস্টার খুবই রেগে যায়। তখন লাক্সমান বলতে থাকে সে তার ছেলেকে এমন মার মেরেছে যে তার ছেলে আবার হাঁটা শিখতে বছর খানেক লেগে যাবে, কারণ তার ছেলে অপরাধী আর সে পুলিশ। তার দায়িত্ব অপরাধীকে শায়েস্তা করা, আর সেটাই সে করেছে। আর সে রেলওয়ে অফিসার নয়, সে একজন ক্রিমিনাল অফিসার। এই বলেই লাক্সমান সেখান থেকে চলে যায়। লাক্সমান আসলে কোনো কিছুরই পাত্তা দেয় না, সে শুধু অন্যায়ের বিরুদ্ধে কাজ করে যায়, কোনো ক্ষমতাই তাকে দমাতে পারে না। পরদিনই দেখা যায় লাক্সমান তার দাদা হানুমান বেরির সাথে পাত্রী দেখতে যায়, যেখানে লাক্সমানকে পাত্রীর সাথে আলাদা কথা বলতে দেয়া হয়। পাত্রী তখন লাক্সমানকে জিজ্ঞেস করে সে এখনো বিয়ে করেনি কেন। লাক্সমান জানায় সে এতদিন বিয়ের জন্য প্রস্তুত ছিল না, তাই বিয়ে করেনি। মেয়েটি আবারও তাকে জিজ্ঞেস করে তাহলে সে এখন কেন বিয়ে করতে চায়। লাক্সমান বলতে থাকে সে একটা জীবন সঙ্গী চায়। এখন তার বাবা মার মৃত্যুর পর তার দাদা তাকে মানুষ করেছে, কিন্তু তার দাদার রান্না করা খাবার তার ভালো লাগে না। তার রান্না খুবই জঘন্য। এত বছর খেতে খেতে তার বিতৃষ্ণা ধরে গেছে, তাই সে চায় এখন তার এই স্ত্রী তাকে ভালো ভালো খাবার রান্না করে খাওয়াবে, তার যত্ন নিবে। যে কথা শুনে মেয়েটা খুব হাসতে থাকে, আর সে লাক্সমানের উপর বেশ ইমপ্রেসড হয়। দৃশ্য চলে যায় রাতের বেলা। লাক্সমানের দাদা তার জন্য চিকেন ফ্রাই করে নিয়ে আসে, কিন্তু সেই চিকেনগুলো পুরো একেবারে কালো হয়ে গিয়েছিল। বেচারা লাক্সমানকে সেগুলোই খেতে হয়। কি বা সে করবে, দাদা তাকে কষ্ট করে খাওয়াচ্ছে, এই তো বেশি, তাই সে মানাও করতে পারে না। এরপর কথায় কথায় লাক্সমান তার দাদাকে বলে সে খুব শীঘ্রই ভালো ভালো খাবার খেতে চলেছে। তাকে আর তার দাদার এসব পুড়ে যাওয়া খাবার খেতে হবে না, কারণ সেই মেয়েটি তাকে পছন্দ করেছে, তাই সে তাকে ফোন নাম্বার দিয়েছে। দেখা যায় তখনই মেয়েটি তাকে কল করে, আর সে তার সাথে কথা বলতে থাকে। এসব দেখে লাক্সমানের দাদা ভাবে লাক্সমান এই মেয়ের পাল্লায় পড়ে তাকে ভুলে যাবে, তাকে অবহেলা করবে, তাই সে মেয়েটির বাবাকে কল করে, আর লাক্সমানের নামে অনেক বদনাম করতে থাকে। তাকে তো সে মেয়ে বাজো বলে দেয়, যে সারাদিন মেয়েদের সাথে ঘুরে বেড়ায়। লাক্সমানও তখন তার দাদার এসব কথা শুনে ফেলে। সে বুঝতে পারে যে এতদিন কেন তাকে সবাই রিজেক্ট করেছে, কারণ তার দাদা নিজেই তার বিয়ে ভেঙে দেয়। এই জন্য সে তার দাদাকে তাড়া করলে সে রান্নাঘরে লুকিয়ে পড়ে। লাক্সমান এবার তার দাদাকে বুড়ো বলে ডাকে, আর বলতে থাকে সাহস থাকলে বাইরে আসতে, কিন্তু তার দাদা বলে সে মোটেও বাইরে আসবে না। ওদিকে লাক্সমানকে পছন্দ করা মেয়েটিও তার বাবার কাছে লাক্সমানের দাদার দেয়া মিথ্যা নালিশগুলো শোনে, আর সাথে সাথে লাক্সমানকে কল করে, আর বলে সে জেনে গেছে লাক্সমান একটা মেয়েবাজ, সে একটা ক্যারেক্টারলেস, এমন ছেলেকে সে বিয়ে করতে পারবে না। এই বলেই মেয়েটি লাক্সমানের সাথে তার বিয়ে ভেঙে দেয়, যে জন্য লাক্সমানের ভীষণ রাগ হয়। সে তার দাদাকে দ্রুত বাইরে আসতে বলে, কারণ তার জন্যই লাক্সমানের বিয়ে হচ্ছে না। লাক্সমানের দাদা তখন বলে সে বিয়ে করার পর তার স্ত্রীকে নিয়ে সুখে থাকবে, আর তাকে কাবাবের হাড্ডি ভেবে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে। এই জন্যই সে যতদিন বেঁচে আছে তার বিয়ে হতে দিবে না। লাক্সমান এসব শুনে বলে সে কেন এমন করবে, সে মোটেও এমন করবে না, সে তাকে তাদের সাথেই রাখবে। কিন্তু লাক্সমানের দাদা বলতে থাকে সেও তার বাবাকে বিয়ের পর একই কথা বলেছিল, কিন্তু বিয়ের 6 মাস পরই সে তার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। আর লাক্সমান তো তারই রক্ত, তাই সে তার রক্তকে বিশ্বাস করতে পারছে না। এরপরই আমাদের এনসিবির সদর দপ্তর দেখানো হয়, যেখানে ডিআইজি রুমে মাধান নামের একজন লোক আসে, আর সে ডিআইজিকে শিলাবতী স্ট্রেন অর্থাৎ এক প্রকার গাঁজার কথা বলে, যেটার ভারতে খুব চাহিদা রয়েছে, এবং বিশাখাপত্তনমের আশেপাশের জঙ্গলগুলোতে এই শিলাভাতে স্ট্রেন পাওয়া যায়। আর এই গাঁজার কেজি 5,000 টাকা থেকে শুরু হয়, যা বর্ডার পার করলেই অনেক বেড়ে যায়। সেখানকার আশপাশের কিছু গ্রামের মানুষ শুধু এই শিলাভাতেই চাষ করে। সাধারণ কৃষকরা এই গাঁজা চাষ করে শুনে ডিআইজি খুবই অবাক হয়ে যায়।
তখন মাধান বলে প্রথম যখন সে এটা শুনেছিল তখন সে নিজেও অবাক হয়ে গিয়েছিল। এরপর সে জানতে পেরেছে এই সবকিছু গ্রামের মানুষকে টাকার লোভ এবং ভয় দেখিয়ে করানো হচ্ছে, আর এসব করছে শিবদু নামের এক গুন্ডা। শিবদু শুধু এই দুই প্রদেশে গাঁজা সাপ্লাই করে না, সে কলকাতা এবং উড়িষ্যাতেও গাঁজা সাপ্লাই করে। আর সে তার মালের মধ্যে এক ধরনের সিল ব্যবহার করে, আর সেই সিল দেখলে কেউ তার মাল আটকে রাখার সাহসই করে না। কেউ যদি তা ভুলেও করে তাহলে এই শিবদু নিজে তার ব্যবস্থা নেয়। একবার এক পুলিশ অফিসার তার মাল জব্দ করেছিল। শিবদু তখন নিজে থানায় চলে যায়, আর প্রথমে সে অফিসারকে টাকা দিয়ে তার মাল ছাড়িয়ে নিতে চায়, কিন্তু সেই অফিসার ছিল সৎ। তাই সে শিবদুকে জানায় সে তার এই অবৈধ মাল কিছুতেই ছাড়বে না। বাকি রইল টাকার কাছে বিক্রি হয়ে যাওয়া। তার মতো একজন অফিসার দেশের সেবা করবে, শিবদুর মতো গুন্ডা এবং মাদক চোরাচালানের নয়। যে কথা শুনে শিবদু খুবই রেগে যায়, আর সে তার কাছে থাকা তার পোষা কালসাপটা অফিসারের উপর ছেড়ে দেয়। সেই সাপটি অফিসারের চোখের মধ্যে কামড় দিয়ে দেয়, যে জন্য তীব্র যন্ত্রণা এবং বিষক্রিয়ায় ছটফট করতে করতে অফিসার সেখানেই মারা যায়। এরপর শিবদু তার মাল নিয়ে চলে যায়। সে ছিল এতটাই ভয়ঙ্কর। এদিকে মাধান ডিআইজিকে একটা পেন ড্রাইভ দেয় আর বলে এখানে সেই সব পলিটিশিয়ান, সরকারি কর্মকর্তা এবং ব্যবসায়ীদের নাম আছে যারা শিবদুকে এই মাদক ব্যবসা চালাতে সাহায্য করে। আর এই তথ্যগুলো সে গত 6 মাস শিবদুর হয়ে কাজ করতে করতে জমা করেছে। তাই সে ডিআইজিকে এখনই অ্যাকশন নিতে বলে, কিন্তু ডিআইজি জানায় এখনই অ্যাকশন নেওয়ার উপযুক্ত সময় নয়। তাদেরকে প্যাট্রো নামের একজনকে খুঁজে বের করতে হবে, আর তার মনে হয় শিবদু আর প্যাট্রোর মধ্যে কোনো কানেকশন আছে, আর তারা হয়তো একসাথে মাদক সাপ্লাই করে। তাই সে মাধানকে প্যাট্রোকে খুঁজে বের করতে বলে এবং সাবধানে কাজ করতে বলে, কারণ সে যদি ধরা পড়ে তাহলে শিবদু তাকে হত্যা করবে। এরপর আমাদের আবারও লক্ষ্মণের দাদা হনুমানকে দেখানো হয়। হনুমান তার প্রতিবেশী এক মহিলার সাথে লাইন মারত। সেই মহিলা হনুমানকে জানায় তার ছেলে তাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে চাইছে। এই কথা শুনে হনুমান বলে সে তার বাড়িতে চলে আসতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু মহিলাটি বলে লক্ষ্মণ এতে রাজি হবে তো? হনুমান বলে লক্ষ্মণ আবার রাজি হবে না কেন? সে তো তার কথায় ওঠে আর বসে, সে যা বলবে লক্ষ্মণ তাই শুনবে। তাই সে যেন কোনো চিন্তা না করে। তখনই লক্ষ্মণ তাকে ডাকলে সে দ্রুত ঘরে যায়। তখন লক্ষ্মণ জানায় তার ট্রান্সফার হয়েছে আদাভিভেরা নামক জায়গায়। যে কথা শুনে হনুমান বলে এই জায়গা তো তাদের গ্রামের বাড়ি থেকে কাছে, সে এখন থেকে গ্রামে থাকবে আর সে এখানে থাকবে। তখন লক্ষ্মণ বলে না, তাকে এত খুশি হতে হবে না, কারণ সে তাকে ওল্ড এজ হোমে পাঠিয়ে দিচ্ছে, নাহলে সে একা একা কি করবে। কিন্তু হনুমান জানায় সে সেখানে যাবে না। লক্ষ্মণ বলে কেন? তাকে যেতেই হবে, কারণ সে তার সাথে থাকলে তার বিয়ে হতে দিবে না। এই বলতে না বলতেই ওল্ড এজ হোমের লোকেরা এসে দাদাকে ধরে নিয়ে গাড়িতে ওঠায়। আর লক্ষ্মণ তাদের একজনকে বলে তার যেখানে ট্রান্সফার হয়েছে সেখানে কোনো ভালো হাসপাতাল নেই, তাই সে তার দাদার কোনো উন্নত চিকিৎসা করতে পারবে না। আর সে অ্যালকোহলিক, তাই তারা যেন তার দিকে বিশেষ নজর রাখে এবং তাকে অ্যালকোহল পান থেকে বিরত রাখে। কিন্তু তার দাদা যেতে যেতে তাকে চিরকুমার থাকার অভিশাপ দিয়ে যায়। আসলে সে একসময় তার বাবার সাথে যা করেছিল আজ লক্ষ্মণও তার সাথে তাই করলো। এখন আর এটা তার সহ্য হচ্ছে না, তাই সে অভিশাপ দিতে দিতে চলে যায়। এরপর লক্ষ্মণ আদাভিভেরা গিয়ে পৌঁছায়। রেলওয়ে পুলিশ কনস্টেবল সুব্বু লক্ষ্মণকে তখন রিসিভ করতে আসে। লক্ষ্মণ দেখে সেই স্টেশনটি স্টেশন কম, গরুর খামার বেশি, কারণ স্টেশনের আনাচে কানাচে গরু, বাছুর, ছাগল বেঁধে রাখা হয়েছিল। স্টেশন থেকে বের হয়ে এসে দেখে কিছু ছেলে পাবলিক প্লেসে গাঁজা সেবন করছে, যেটা দেখে সে তাদেরকে মারধর করে একেবারে থানায় নিয়ে যায়। কিন্তু থানায় কর্মরত এসআই লক্ষ্মণকে বলে যে সে একজন রেলওয়ে পুলিশ, তাই তার কাজ রেলওয়ে স্টেশন পর্যন্ত আর তার কাজ গ্রাম পর্যন্ত। তাই সে লক্ষ্মণকে নিজের লিমিটের মধ্যে থাকতে বলে আর ছেলেগুলোকে ছেড়ে দেয়, যেটা দেখে লক্ষ্মণের খুবই রাগ হয়। কিন্তু সেই অফিসারকে কিছু বলবে এর আগে সুব্বু এসে তাকে শান্ত করে নিয়ে যায়। সেদিন রাতের বেলায় কিছু গুলির শব্দে লক্ষ্মণের ঘুম ভেঙে যায়, তাই সে টর্চ হাতে দ্রুত বাইরে বের হয়ে আসে আর সুব্বুকে ডাকতে থাকে। সুব্বু তখন জানায় এমন শব্দ এখানে প্রায়ই শোনা যায়, তাই এই নিয়ে তাকে ভাবতে হবে না। কিন্তু এত রাতে গুলির শব্দ শুনে লক্ষ্মণ বাইরে গিয়ে দেখে যে জঙ্গলে দুজন লোক ময়ূর শিকার করেছে, যেটা দেখে লক্ষ্মণ সেই লোকগুলোকে মেরে বলতে থাকে তারা অবৈধভাবে পশু পাখি শিকার করছে, কিন্তু ফরেস্ট অফিসারের দায়িত্ব নজরদারি করা। এই বলে সে লোকগুলোকে ফরেস্ট অফিসারের কাছে নিয়ে যায়। তখন দেখে ফরেস্ট অফিসার বসে বসে মনের সুখে ড্রিঙ্ক করছে। তখনই লক্ষ্মণ জানায় এই লোকগুলো অবৈধভাবে জঙ্গলের পাখি শিকার করছে। কিন্তু ফরেস্ট অফিসার বলে তাই নাকি, তাতে কি হয়েছে, আর সে কে এই নিয়ে কথা বলার?
তখন লোকাল থানার সেই অফিসার ঘর থেকে বের হয়ে লাক্সমানের পরিচয় দেয় আর বলে সে সব ডিপার্টমেন্টের মধ্যে ঢুকে পড়তে চায়। সে আরো জানায় সেই লোকগুলোকে ময়ূর শিকার করে আনতে বলেছে। যে কথা শুনে লাক্সমানের খুবই রাগ হয়। তখনই সে ফরেস্ট অফিসার বলে তারা কি করছে না করছে এটা নিয়ে তাকে ভাবতে হবে না, এটা তার দায়িত্বের মধ্যে পড়ে না। কারণ লাক্সমান একজন রেলওয়ে পুলিশ অফিসার, তার কাজ রেলওয়ে স্টেশন পর্যন্তই সীমাবদ্ধ। তাই সে লাক্সমানকে তার লিমিটে থাকতে বলে। এসব শুনে লাক্সমান খুবই রেগে যায় আর সে বুঝতে পারে এখানে অবাধে সব অপরাধ হচ্ছে আর পুলিশরাও এই সব কিছু মেনে নিচ্ছে, কারণ তাদের মধ্যে কোনো সততা নেই। যাক, এরপরই সুব্বু তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসে। দৃশ্য চলে যায় পরের দিন। লাক্সমান স্টেশনে বসে সে অফিসারদের বলা কথাগুলো ভাবতে থাকে। তখন তার মনে পড়ে যায় যে সে যখন তার দাদাকে তার পুলিশ অফিসার হওয়ার কথা জানিয়েছিল তখন তার দাদা তাকে পুলিশে চাকরি করতে দিতে চায়নি, কারণ লাক্সমানের বাবাও একজন পুলিশ অফিসার ছিল আর এই জন্য তাকে অনেক কিছু হারাতে হয়েছে। তাই সে লাক্সমানের পুলিশ হওয়ার স্বপ্নকে অ্যালাউ করে না। কিন্তু লাক্সমান অনেক জেদ করার পর দাদা তাকে রেলওয়ে পুলিশ হওয়ার অনুমতি দেয়, কারণ রেলওয়ে পুলিশদের প্রাণ নাশের রিস্ক কম আর এই জন্য লাক্সমান রেলওয়ে পুলিশে চাকরি করে। কিন্তু সে যেভাবে কাজ করতে চায়, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চায়, সেভাবে সে কাজ করতে পারছিল না, কারণ তার ডিউটি রেলওয়ে পর্যন্তই সীমাবদ্ধ। সে এসব নিয়ে অনেক ভাবতে থাকে আর তখনই গত রাতের লোকগুলো আরো কিছু ছেলে নিয়ে এসে লাক্সমানকে টিজ করতে থাকে। তাকে শুনিয়ে শুনিয়ে বলতে থাকে আজ রাতে তারা হরিণ শিকার করে খাবে। এই বলে তারা লাক্সমানকে বিরক্ত করতে করতে ট্রেনে উঠতে লাগে। তখনই লাক্সমান তাদেরকে জিজ্ঞেস করে তাদের কাছে কি টিকিট আছে। লোকগুলো বলে এটা তাদের এলাকা, এখানে ট্রেনে উঠতে টিকিট লাগে না। তখন লাক্সমান বলে সে রেলওয়ে পুলিশ, তাই ট্রেনে কে টিকিট কেটে উঠছে আর কে টিকিট ছাড়া উঠছে সেটা দেখা তার দায়িত্ব। এই বলে সে লোকগুলোকে আচ্ছা মতো মারতে থাকে আর তাদেরকে উত্তম মধ্যম খেতে দেখে রেল স্টেশনে যারা নোংরা এবং উল্টোপাল্টা কাজ করছিল তারা সবাই ঠিক হয়ে যায়। অনেকে তো তাদের বেঁধে রাখা গরু ছাগল নিয়ে স্টেশন থেকে চলে যায় আর স্টেশনে পড়ে থাকা ময়লা আবর্জনাও পরিষ্কার করে ফেলে। তখন একটা গুন্ডা পালাতে লাগলে স্টেশনে বসে থাকা একটা মেয়ে সেই গুন্ডাটিকে ল্যাং মেরে ফেলে দেয় আর লাক্সমান তাকে ধরে মারধর করে। সে খেয়াল করে মেয়েটি গুন্ডাটিকে ফেলে দেয়াতে সে তাকে ধরতে পেরেছিল আর মেয়েটিও ততক্ষণে ট্রেনে উঠে গেলে সে ওই মেয়েটির পিছু পিছু ট্রেনে উঠে পড়ে। সে যখন মেয়েটির চেহারা দেখে তখন তো তার হার্ট বিট বেড়ে যায়, কারণ সে মেয়েটির প্রেমে পড়ে যায়। সে মেয়েটিকে তার নাম জিজ্ঞেস করে এবং সেই গুন্ডাগুলোকে ফেলে দেওয়ার কারণ জিজ্ঞেস করে। তখন মেয়েটি জানায় তার নাম তুলসী আর সে জানতো লোকগুলো খারাপ আর তাদেরকে মার খেতে দেখতে তার খুব ভালো লাগছিল, তাই সে লাক্সমানকে সাহায্য করেছিল ওই পালাতে যাওয়া লোকটিকে ফেলে দিয়ে। যে কথা শুনে লাক্সমান ট্রেনের সবাইকে তুলসীর জন্য হাততালি দিতে বলে। তখন এক পকেটমার লোক লাক্সমানকে তার ওয়ালেটটি ফিরিয়ে দেয়, যেটা সে লাক্সমানের থেকে চুরি করেছিল। কারণ লাক্সমান যেভাবে সবাইকে উঠিয়ে উঠিয়ে মেরেছে সেভাবে মারলে সে আর পকেট মারার জন্য বেঁচে থাকবে না, তাই সময় থাকতে থাকতে সে তার ভুল শুধরে নেয়। লাক্সমান যেহেতু তুলসীকে দেখেই মুগ্ধ হয়ে গেছে তখন সে তুলসীকে জিজ্ঞেস করে সে কি স্টুডেন্ট। তুলসী জানায় সে একটা সরকারি স্কুলের সায়েন্স টিচার। লাক্সমান এরপর তুলসীকে ইমপ্রেস করতে গিয়ে বেশ উল্টো পাল্টা কথা বলতে থাকে। সে তুলসীকে বলে সে স্টেশনের পুলিশ, তাই তার কিছু প্রয়োজন বা কোনো অসুবিধা হলেই যেন সে তাকে জানায়, সে সবকিছু সামলে নিবে। এরপর আমাদের শিবদুকে দেখানো হয় যে একটা মেয়ের পায়ে শিকল বেঁধে দেয় আর মেয়েটিকে বলে তার ভেতরে থাকা শয়তানের মধ্যেও একটা প্রেমিক লুকিয়ে আছে। সে তাকে সোনায় মুড়িয়ে রাখতে চেয়েছিল, কিন্তু সে নিজেই তাকে শিকলে বাঁধতে বাধ্য করেছে আর সে তার রূপ দেখে তার প্রেমে পড়েনি, সে ছোটবেলা থেকেই তাকে পছন্দ করে। তখনই লাক্সমানের হাতে মার খাওয়া গুন্ডাগুলো এসে শিবদুকে বলে জাজ টিকিট না কেটে ট্রেনে ওঠার ফলে রেলওয়ে পুলিশ তাদের অনেক মেরেছে, তাই সে যেন ওই পুলিশকে মেরে ফেলে। শিবদু বলে সে তাকে মেরেই ফেলবে। এরপর তারা বাস টিকিট ছাড়া বাসে উঠবে, সেই বাস কন্ডাক্টরকে মেরে ফেলবে। টিকিট ছাড়া হলে গিয়ে সিনেমা দেখবে, সেই সিনেমা হলের লোকদেরকে মেরে ফেলবে। তারা কি তাকে পাগল ভেবেছে? এসবই সে করে বেড়াবে? এই সামান্য টিকিট না কেটে ট্রেনে উঠে উটকো ঝামেলা করছে তারা। এই বলে সে তাদেরকে বকা দিয়ে চলে যায়। পরের দিনই লাক্সমান সেজে গুজে স্টেশনে গিয়ে তুলসীর জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু তুলসী তো আর আসে না। আর স্টেশন মাস্টারও পতা করিয়ে ট্রেন ছাড়ার সিগন্যাল দিয়ে দিবে, তখনই লাক্সমান তাকে থামায়। কথায় কথায় তাকে ব্যস্ত রাখে, ট্রেন ছাড়তে দেয় না, যাতে করে তুলসীর ট্রেন মিস না হয়। কিছুক্ষণ পরে দেখা যায় তুলসী স্টেশনে চলে আসে। লাক্সমান তখন বলে তাকে ভাবতে হবে না, কারণ এখন থেকে ট্রেন তার জন্য অপেক্ষা করবে। এই বলেই সে তুলসীকে ট্রেনে তুলে দেয়। সে তো একেবারে তুলসীর প্রেমে লাট্টু হয়ে গিয়েছিল।
এরপরই লক্ষ্মণ তুলসীকে ইনস্টাগ্রামে ফলো করে, তুলসীও তাকে ফলো ব্যাক করে। এইভাবে তাদের মধ্যে কথা শুরু হয়, যা ধীরে ধীরে প্রেমের সম্পর্কে গড়ায়। তুলসীর সাথে সময় কাটিয়ে লক্ষ্মণের দিন বেশ ভালোই যাচ্ছিল। তারা একে অপরকে অনেক ভালোবেসে ফেলে। এর মধ্যে একদিন শিবদুর কাছে কল আসলে শিবদু জানতে পারে তার লোকেদের মাঝে একজন পুলিশের লোক লুকিয়ে আছে, তার নাম মাধান। শিবদু তখন তার লোকেদের কাছে গিয়ে মাধান বলে ডাক দেয়, আর তখনই অভ্যাসগতভাবে মাধান তার ডাকে সাড়া দিয়ে ফেলে। যদিও সে সবাইকে তার নাম রাঙ্গা বলেছিল, কিন্তু এখন তো সে ধরা পড়ে যায়, তাই সে সেখান থেকে পালাতে লাগে। তখন শিবদুর লোকেরাও তার পিছু করতে থাকে। মাধান এবার ডিআইজিকে কল করে সবকিছু খুলে বলে আর জানায় সে আশ্রয়ের জন্য থানায় যাচ্ছে, কিন্তু ডিআইজি তাকে থানায় না গিয়ে রেলওয়ে পুলিশের কাছে যেতে বলে, কারণ সেখানে লক্ষ্মণ আছে যে তাকে বাঁচাতে পারবে, কারণ সে নিজেই লক্ষ্মণকে সেই স্টেশনে ট্রান্সফার করেছে। তখনই আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে লক্ষ্মণ যখন ছোট ছিল সে ডিআইজিকে তার পুলিশ হওয়ার স্বপ্ন বলে আর তার দাদার বাধা দেওয়ার কথাটাও জানায়। ডিআইজি তখন তাকে তার দাদার কথা মতো রেলওয়ে পুলিশে জয়েন করতে বলে, আর তার যোগ্যতা অনুযায়ী কাজ সে তাকে পাইয়ে দিবে বলে কথাও দিয়েছিল। আর তার মতে এই আদাবিবেরা স্টেশনই তার জন্য পারফেক্ট, কারণ এর আশেপাশে অনেক অপরাধ হয়। এসব অপরাধী তো সে রুখে দিতে চায়। সে তাকে এরই একটা ছোট্ট সুযোগ করে দিয়েছিল মাত্র। তো মাধান তখন কোনো রকমের স্টেশনে আসলে লক্ষ্মণ সেই গুন্ডাগুলোকে বাধা দেয় আর তাদেরকে টিকিট দেখাতে বলে। তারা এবার আর কোনো ভুল করে না, তাকে টিকিট দেখায়। লক্ষ্মণ জানায় তারা যদি তার দুটো প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে তারা মাধানকে তাদের সাথে নিয়ে যেতে পারবে। এই বলে সে গুন্ডাগুলোকে দুটো প্রশ্ন করে, কিন্তু তারা তো কোনো উত্তরই দিতে পারে না, যে জন্য লক্ষ্মণ তাদেরকে একজন একজন করে মারতে শুরু করে। গুন্ডাগুলো তখন মাধানকে মারার চেষ্টা করলেও লক্ষ্মণ তাদেরকে রুখে দেয়। তারা কোনোভাবেই লক্ষ্মণের সাথে পেরে উঠছিল না। তখনই লোকাল থানার এসআই শ্রীকান্ত সেখানে চলে আসে আর মাধানকে গ্রেফতার করে নিয়ে যেতে চায়, কিন্তু লক্ষ্মণ বলে মাধানের কাছে প্ল্যাটফর্ম টিকিট নেই, তাই সে তাকে একদিনের জন্য গ্রেফতার করছে আর এটা তার এরিয়াতে পড়েছে, তাই মাধানকে সে শাস্তি দিবে। এই বলে সে শ্রীকান্তকে সেখান থেকে চলে যেতে বলে। শ্রীকান্ত তখন বাধ্য হয়ে সেখান থেকে চলে যায়। সে সময় লক্ষ্মণকে কল করে জানানো হয় তার দাদা ওল্ড এজ হোমের দেয়াল টপকে পালিয়ে গেছে। তখন আমাদের লক্ষ্মণের দাদা হনুমানকে দেখানো হয়, যে ট্রেনে থাকাকালীন একটা বাচ্চা শিলাবাতি গাঁজা বিক্রি করছিল। সে বাচ্চাটিকে সেটা বিক্রি করতে বাধা দিতে লাগলে বাচ্চাটি জানায় তার দিদি তাকে এগুলো বিক্রি করতে দিয়েছে। যে কথা শুনে হনুমান সেই বাচ্চা ছেলেটির দিদির কাছে যায় আর তার সাথে দেখা করে। দেখা যায় সে আর কেউ নয়, তুলসী। হনুমান তখন তুলসীকে বলে সে একটা মেয়ে হয়ে গাঁজা বিক্রি করছে, তার বাবা কোথায়? সে তার বাবার সাথে কথা বলতে চায়। তখনই সেখানে তুলসীর বাবা আসে আর তুলসীকে বলে সে সবগুলো প্যাকেট বিক্রি করে ফেলেছে। হনুমান বলে সে বাবা হয়ে মেয়েকে নিয়ে কাজ করছে, তার কি লজ্জা করে না? সে তাদের পুলিশে দিবে। কিন্তু তুলসী হনুমানের উপর তখন ক্ষেপে যায়। সে বুড়ো দেখে তুলসী তাকে ছেড়ে দিচ্ছে, না হলে তার ধান্ধায় বিরক্ত করার জন্য সে তাকে আচ্ছা মতো শাস্তি দিত। এর মধ্যে হনুমানের ট্রেন ছেড়ে দিলে সে আবার ট্রেনে গিয়ে বসে পড়ে এবং সোজা আদাবেরা গ্রামে গিয়ে পৌঁছায় আর লক্ষ্মণের বাড়িতে চলে আসে। লক্ষ্মণ তাকে ওল্ড এজ হোম থেকে পালানোর কারণ জিজ্ঞেস করে। হনুমান জানায় তারা তাকে মদ খেতে দেয় না, আর এখানে থাকলে লক্ষ্মণ বিয়ে করে তাকে ভুলেই যাবে, সে কারণেই সে পালিয়ে চলে এসেছে। লক্ষ্মণ তখন তার দাদাকে বলতে থাকে সে অলরেডি একজনকে পেয়েও গেছে, সে তাকে অনেক ভালোবাসে। হনুমান বলে এখানকার মেয়েরা মোটেও ভালো নয়। আজ সকালেই সে স্টেশনে একটা মেয়েকে গাঁজা বিক্রি করতে দেখেছে। লক্ষ্মণ বলে সে যাকে ভালোবাসে সে একজন টিচার আর তার বাবা একজন স্কুলের হেডমাস্টার। তারা খুব ভালো পরিবারের মানুষ। তাছাড়া কাল সে তাদের সাথে তার দেখাও করিয়ে দিবে। তখন লক্ষ্মণের বাড়িতে শিবদু এসে বলে সে তো মাধানকে মেরে ফেলতে চায়, কিন্তু লক্ষ্মণ তার কাজে বাধা দিচ্ছে। তাই সে লক্ষ্মণকে 7 দিনের সময় দেয় আর জানায় 7 দিন পর সে লক্ষ্মণকে মেরেই ফেলবে। এই বলে সে চলে যায়। দৃশ্য চলে যায় পরের দিন। লক্ষ্মণ তার দাদাকে নিয়ে স্টেশনে যায় তুলসীর সাথে দেখা করানোর জন্য, কিন্তু তুলসী আর তার বাবা লক্ষ্মণের দাদাকে দেখে একেবারে হা হয়ে যায়। লক্ষ্মণের দাদাও তাদের দেখে চিনে ফেলে আর তুলসীর ব্যাগ থেকে টেনে বই বের করে। এরপর লক্ষ্মণকে বইয়ের ভেতর লুকিয়ে রাখা গাঁজার প্যাকেটগুলো দেখায়, যেগুলো দেখে লক্ষ্মণের চোখ তো ছানা বড়া হয়ে যায়, কারণ এই তুলসী একজন মাদক সেলার আর সে এতদিন এই মেয়ের সাথেই প্রেম করে বেরিয়েছে। সেদিন রাতের বেলা আবার শ্রীকান্ত বাড়ি ফিরে আসে আর দেখে তার স্ত্রীর মন খারাপ। সে খুব চুপচাপ বসে আছে, কারণ তাদের ছেলেরা জন্মদিন
অথচ সে তাকে কল করলেও তার ছেলে কল ধরছে না। শ্রীকান্ত বলে হয়তো তাদের ছেলে বন্ধুদের নিয়ে জন্মদিন উদযাপন করছে। এরপর আমাদের শ্রীকান্তর ছেলেকে দেখানো হয় যে বন্ধুদের সাথে নেশা করায় ব্যস্ত ছিল, আর নেশা করে বাড়ি ফেরার সময় সে একেবারে দিক বেদিক হারিয়ে ফেলে, আর সেখানেই অ্যাক্সিডেন্ট করে মারা যায়। দৃশ্য চলে যায় পরের দিন। লক্ষ্মণ শ্রীকান্তর বাড়িতে যায় আর বলে তার ছেলে নেশা করে বাইক চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। সে তার দায়িত্ব অবহেলা করে দেখে তার সন্তানদের হাতে খুব সহজে এসব মাদক চলে আসে, কিন্তু এতে কি লাভ হয়েছে? শেষ পরিণতি তো তার মৃত্যুই হয়েছে। এখন তার এই এত এত সম্পত্তি কে ভোগ করবে? এই বলেই লক্ষ্মণ সেখান থেকে চলে যায়। তার কথায় তখন শ্রীকান্তর টনক নড়ে, তাই সে এবার শিবদুর মাল বাজেয়াপ্ত করে। শিবদু তাকে কাল এসে পেমেন্ট নিয়ে যেতে বললে শ্রীকান্ত বলে সে তার অবৈধ মাল থানায় নিয়ে যেতে এসেছে, তার থেকে সে পেমেন্ট নিতে চাচ্ছে না। যে কথা শুনে শিবদু হেসে দেয় আর বলে তার নিজের ছেলে মারা গেছে দেখে এখন তার ভেতরে সৎ পুলিশ অফিসার হওয়ার ইচ্ছা জেগে উঠেছে। কই এতদিন তো তার কোনো টনক নড়েনি। কিন্তু শ্রীকান্ত তখন তার কোনো কথাই শোনে না আর সমস্ত মাল থানায় নিয়ে চলে যায়। কিন্তু সেই রাতের বেলাতেই শ্রীকান্ত এবং একজন কনস্টেবলকে একটা পরিবার রাস্তার মধ্যে নৃশংসভাবে খুন করে, যেই পরিবারকে শিবদু পাঠিয়েছিল, আর সে তাদেরকে শ্রীকান্তকে মারার জন্য উপহারও দেয়। দৃশ্য চলে যায় পরদিন সকালবেলা। শ্রীকান্তর লাশ একটা গাছের ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। শ্রীকান্তর স্ত্রী লক্ষ্মণকে বলে তার ছেলের পর এখন লক্ষ্মণের সৎ হওয়ার প্রবচন শুনে তার স্বামীও মারা গেছে, এখন সে কি নিয়ে বেঁচে থাকবে? যে কথা শুনে লক্ষ্মণ চুপ করে থাকে, কারণ তারও এখানে বলার কিচ্ছু ছিল না। সে তো ভালো করতে চেয়েছিল, কিন্তু এত বড় দুর্ঘটনা ঘটে যাবে তা তো সে কল্পনাও করতে পারেনি। তাছাড়াও রাতের বেলা শিবদুর লোকেরা থানা থেকে সব মালও উদ্ধার করে নিয়ে আসে আর তা কলকাতা পাঠানোর ব্যবস্থাও করে ফেলে। কিন্তু লক্ষ্মণ কিছুতেই তা হতে দিতে চায় না, তাই সে রাস্তার মধ্যেই পাহাড়ি পাথর ফেলে তা বন্ধ করে দেয়। শিবদু তখন তার লোকেদের কলকাতার ট্রেনে সব মাল তুলে দিতে বলে। লক্ষ্মণও তখন এই সুযোগটার অপেক্ষায় ছিল, তাই সে রেলওয়ে অফিসে কল করে বলে দেয় রেল লাইন খারাপ হয়ে গেছে, তাই সব ট্রেন চলাচল বন্ধ। এই বলে সে নিজেই রেল লাইন নষ্ট করে আর শিবদুর মাল থাকা ট্রেনটি নিজেই থামিয়ে দেয়। এরপর সে ওই ট্রেনের বগি থেকে শিবদুর সমস্ত মাল বের করে আনে। এটা দেখে শিবদুর লোকেরা তার উপর আক্রমণ চালায়, কিন্তু সে তো থেমে থাকার পাত্র না, সেও তাদের সাথে একাই লড়াই করে। সে সময় শিবদুর আরো লোকেরা সেখানে চলে আসে, কিন্তু লক্ষ্মণের সাথে তারা কেউই পেরে উঠছিল না, কারণ লক্ষ্মণ ছিল অনেক বেশি শক্তিশালী। সেই সব কয়টাকে নিজে হাতে তুলে তুলে মারছিল। এক পর্যায়ে সে সবাইকে আচ্ছা মতো ধোলাই দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপরই দেখা যায় সে শিবদুকে কল করে আর বলে তার ধ্বংসের কাউন্টডাউন শুরু হয়ে গেছে, সে যেন রেডি থাকে। শিবদু তখন তার মালগুলো ছাড়িয়ে আনার জন্য এসপিকে কল দেয়। তখন এসপি জানায় সে শ্রীকান্তর জায়গায় একজন ঘুষখোর অফিসারকে পাঠাচ্ছে, যে তার মালগুলো ফিরিয়ে আনতে পারবে, তার এতে সুবিধাই হবে। এই বলেই এসপি সে এসআই পাথিনরাকে সেই স্টেশনে পাঠায়। পাথিনরাও শুরুতে বেশ অ্যাটিটিউড নিয়ে রেলওয়ে থানায় যায়, কিন্তু সে যখন দেখে যে লক্ষ্মণ সেই থানার এসআই, তখন তো সে প্রচন্ড ভয় পেয়ে যায়, কারণ সে খুব ভালো করেই জানে লক্ষ্মণ কেমন মানুষ। তাই সে বেশ ভয়ে ভয়ে লক্ষ্মণকে সিজ করা মালগুলো দিয়ে দিতে বলে। কিন্তু লক্ষ্মণ বলে সে তো কোনো মাল সিজ করেনি, গত রাতে সে মদ খেয়ে ঘুমিয়ে পড়েছিল, সে কোনো মাল সিজ করেনি, সে তো এ ব্যাপারে কিছু জানেও না। যেই কথা শুনে পাথিনরা খুবই অবাক হয় আর তাদের স্টোর রুম চেক করতে যায় আর দেখে সত্যিই তো সেখানে তো কোনো মাল নেই। তাই সে সাথে সাথে শিবদুকে কল করে আর তাকে এই সব কথা খুলে বলে। শিবদুও বুঝতে পারে যে লক্ষ্মণ আসলে তাদের সাথে গেম খেলছে, আর যেন তেন গেম নয়, সে বেশ ভালো চালি চালছে। তাই সে রেলওয়ে থানায় গিয়ে সোজা লক্ষ্মণকে তার গাঁজা ফেরত দিতে বলে। কিন্তু লক্ষ্মণ বলে সে কোনো কিছু সিজ করেনি, তাহলে ফেরত দেওয়ার কথা কোথা থেকে আসছে? শিবদু বলে এসব গাঁজা তার, সেইগুলো ট্রেনে করে নিয়ে যাচ্ছিল আর লক্ষ্মণ তা বাজেয়াপ্ত করেছে, তাই তাকে এখন সেগুলো ফেরত দিতে হবে। লক্ষ্মণ তখন বলে তাই নাকি, সত্যিই সে গাঁজা পাচার করছিল? এটা তো আইনত দণ্ডনীয় অপরাধ। এই বলেই কৌশলে সে শিবদুকে তার লোকেদের সামনে গ্রেফতার করে আর লকআপে ঢুকিয়ে রেখে দেয়, যা আজ পর্যন্ত কেউ করতে পারেনি। এই খবর পেয়ে স্বয়ং এসপি সেখানে চলে আসে আর লক্ষ্মণকে বলে সে কেন শিবদুকে গ্রেফতার করেছে। লক্ষ্মণ বলে শিবদু নিজে স্বীকার করেছে সে গাঁজা পাচার করছিল। এই কথা শুনে এসপি শিবদুকে বলে তার এই কথা স্বীকার করা উচিত হয়নি। এই বলে সে লক্ষ্মণকে বলতে থাকে সে কি মাল পেয়েছে। লক্ষ্মণ বলে সে ট্রেনে কোনো মাল পায়নি। এসপি বলে তাহলে সে শিবদুকে কেন আটকে রেখেছে।
শিবদু তখন বলতে থাকে সে গাঁজা পাচার করেনি। যেই কথা শুনে লক্ষ্মণ বলে ঠিক আছে, তাহলে সে তাকে ছেড়ে দিচ্ছে। এই বলে সে শিবদুকে ছেড়ে দেয় আর বলে সে শুধু রেলওয়ে পুলিশ হয়ে কাজ করবে না, সেই পুরো এলাকার দায়িত্ব নিয়েছে, তাই সেই সম্পূর্ণ গ্রামকেই রক্ষা করবে এবং শিবদুর রাজত্ব সে শেষ করবে। শিবদু এরপর থানা থেকে বের হয়ে সোজা ফরেস্ট অফিসারকে কল করে আর জঙ্গলের প্রত্যেকটা কোনায় কোনায় তার গাঁজার প্যাকেটগুলো খুঁজতে বলে। সেদিন রাতের বেলা লক্ষ্মণের প্লে বয় দাদাকে তার গ্রামের এক বান্ধবী এসে খাবার দিয়ে যায়, কারণ গ্রামে উৎসব চলছিল। তুলসীও তখন লক্ষ্মণকে কল করে আর তার বাড়িতে খাওয়ার জন্য ইনভাইট করে, কিন্তু প্রথমে লক্ষ্মণ না যাওয়ার কথা বললেও পরবর্তীতে সে ঠিকই তুলসীর বাড়িতে খাবার খেতে যায়। আসলে তুলসীকে শিবদুর লোকের এক প্রকার মাশরুম দেয় লক্ষ্মণকে খাওয়ানোর জন্য, যেগুলো খেলে লক্ষ্মণের নেশা হবে আর এরপর তাকে যা জিজ্ঞেস করা হবে সে তাই বলে দিবে। এই জন্যই মূলত তুলসী লক্ষ্মণকে তার বাড়িতে খাবার খেতে ডেকেছিল। লক্ষ্মণ সেখানে গেলে সেই মাশরুম দেয়া খাবার খায়। তুলসীও তখন সুযোগ বুঝে তার সাথে ভাব জমাতে জমাতে জিজ্ঞেস করে সে ওই মালগুলো কোথায় লুকিয়ে রেখেছে। লক্ষ্মণ বলে সে কাউকে বলবে না যে সে মালগুলো স্টেশনের পুরাতন বগিতে লুকিয়ে রেখেছে। এই কথা শুনে শিবদুর লোকেরা সাথে সাথে ট্রেনের পুরাতন বগিতে চলে যায়, কিন্তু সেখানে গিয়েও তারা মাল পায় না, উল্টো দুজন কাপলকে প্রেম করতে দেখে ফেলে। এই খবর পেয়ে তুলসী আবারও লক্ষ্মণকে বিভিন্নভাবে মালগুলোর কথা জিজ্ঞেস করে, কিন্তু লক্ষ্মণ তো কিছুতেই তার মুখ খোলে না আর মাশরুমের নেশায় মেলাতে গিয়ে নাচতে শুরু করে। এদিকে ফরেস্ট অফিসার শিবদুকে একটা ভিডিও দেখায় আর বলে তাদের মালের গাড়িটা লাস্ট জঙ্গলের টাইগার জোন দিয়ে গেছে, কিন্তু সেই জায়গাটা খুবই বিপজ্জনক, তাই তাদেরকে সাবধানে সেখানে যেতে হবে। একটু থেকে একটু হলে তাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। কিন্তু শিবদু আর এক মুহূর্তও দেরি না করে সোজা টাইগার জোনের দিকে রওনা দেয়। তখনই তার মামা অর্থাৎ সেই কিলার ফ্যামিলি কল করলে তার ফোন বাড়িতে রেখে যাওয়ার ফলে তার একজন লোক কল রিসিভ করে আর শিবদুর মামাকে লক্ষ্মণের কথা বলে। শিবদুর মামা তখন তাদের জন্য ভালো ভালো রান্না করতে বলে, কারণ তারা লক্ষ্মণকে খুন করে বাড়ি ফিরে খাবার খাবে। এদিকে তুলসী এবং তার বাবা একজন লোকের কাছ থেকে একটা পিস্তল ক্রয় করে, যেটা লক্ষ্মণ দেখে ফেলে আর বলে তারা গাঁজা বিক্রির সাথে সাথে পিস্তলের ব্যবসাও করে, সেটা তো সে জানতো না। তুলসী বলে তারা এই পিস্তল শিবদুকে মারার জন্য কিনেছে, কারণ শিবদু তার বোনকে আটকে রেখেছে, অর্থাৎ শিবদু যেই মেয়েটিকে তার বাড়িতে আটকে রেখেছে সে আসলে তুলসীরই বোন। তুলসী জানায় তারা শিবদুর হাত থেকে তার বোনকে বাঁচাতে একজন প্রফেশনাল কিলার হায়ার করেছে, যাকে 5 লক্ষ টাকা দিতে হতো, কিন্তু তাদের কাছে তো এত টাকা ছিল না। এ কারণেই তারা গাঁজার প্যাকেট বিক্রি করে একটু একটু করে 3 লক্ষ টাকা জমা করেছে, কিন্তু লক্ষ্মণ এসে তাদের কাজ বন্ধ করে দিয়েছে। তাই এখন তারা নিজেরাই শিবদুকে মারার জন্য এই পিস্তল কিনেছে। এছাড়া তো তারা তার বোনকে শিবদুর হাত থেকে বাঁচাতে পারবে না। শিবদু সামনের পুজোর 7ম দিনে তার বোনকে বিয়ে করবে। এর আগেই তারা শিবদুকে খুন করে তার বোনকে উদ্ধার করতে চায়, নাহলে তার বোনের জীবনটা একেবারে শেষ হয়ে যাবে। তুলসী আরও জানায় এর আগে আরো অনেক সৎ অফিসার এখানে এসেছে, কিন্তু সবাইকে শিবদু খুন করেছে, আর একবার গাঁজার প্যাকেট পেয়ে গেলে শিবদু লক্ষ্মণকেও মেরে ফেলবে। এই সব কিছুর আগে তারা শিবদুকে খুন করতে চায়, কারণ সে বেঁচে থাকলে তারা এই নরক থেকে কোনোদিনও বেরোতে পারবে না। এদিকে শিবদু জঙ্গলে সেই ট্রাকটা খুঁজে পায়, কিন্তু সেই ট্রাকের ভেতর কোনো মালই সে পায় না, যে জন্য সে প্রচণ্ড রেগে যায় আর বাড়ি ফিরে আসে। তখনই সে জানতে পারে তার মামা কল করে লক্ষ্মণের কথা জানতে পেরেছে, তাই সে এখন লক্ষ্মণকে মারতে যাচ্ছে। এদিকে দেখা যায় লক্ষ্মণ যখন বাড়ি ফিরছিল তখনই শিবদুর মামার পরিবার গাড়ি নষ্ট হয়ে যাওয়ার ভান করে আর তার জন্য অপেক্ষা করতে থাকে। লক্ষ্মণও সেখানে এসে তাদের দেখে বুঝতে পারে তারা কোনো কারণে এখানে দাঁড়িয়ে আছে। তখনই আচমকা তার উপর আক্রমণ করে তারা, তার গলায় দড়ি পেঁচিয়ে ধরে, কিন্তু লক্ষ্মণ কোনো রকমে গলা থেকে দড়ি খুলে তাদের সাথে লড়াই করে আর একে একে তাদের সবাইকে খুন করে। এদিকে শিবদু তার মামাকে কল করলেও তার মামা কল রিসিভ করে না, কারণ ততক্ষণে লক্ষ্মণ তাদের গেম বাজিয়ে ফেলেছে। এরপর দেখা যায় লক্ষ্মণ শিবদুর মামার গাড়ি নিয়ে শিবদুর বাড়িতে যায় আর খাবার খেতে থাকে। শিবদু তখন লক্ষ্মণকে তার মামার কথা জিজ্ঞেস করে। লক্ষ্মণ তো কিছুই না বলে চুপচাপ খাবার খেতে থাকে। শিবদু তখন বুঝতে পারে লক্ষ্মণ তার মামাকে মেরে ফেলেছে, তাই সে একভাবে চিৎকার করতে থাকে। তখনই তার লোকেরা লক্ষ্মণকে মারতে আসে। লক্ষ্মণ তো থেমে থাকার পাত্র নয়, সেও একে একে সবাইকে মেরে কুপকাত করে আর শিবদুকে তার মামার দাঁত ফিরিয়ে দিয়ে বলে তার মামা বয়স হলেও অনেক স্ট্রং ছিল, বোঝাই যায় সে শিবদুর মামাকে কত ভয়ঙ্কর ভাবে মেরেছে। যাক, এরপরই সে চলে যাচ্ছিল তখনই তুলসীর বোন গঙ্গার শিকলটা
হাতুড়ির এক আঘাতে ভেঙে ফেলে সে, আর গঙ্গাকে নিয়েও চলে যেতে লাগে। শিবদু তখন তাকে বাধা দেয়, যে জন্য লক্ষ্মণ শিবদু এবং তার লোকেদেরকে সেই শিকলে আটকে গঙ্গাকে নিয়ে চলে যায়। গঙ্গা বাড়ি ফিরেছে দেখে তুলসী এবং তার বাবা অনেক ইমোশনাল হয়ে পড়ে, আর লক্ষ্মণকে অনেক অনেক ধন্যবাদ জানায় তাদের এত বড় উপকার করার জন্য। আর এজন্য তুলসী ও লক্ষ্মণের ভালোবাসা মেনে নেয়। এদিকে পেট্রো শিবদুর কাছে একজন ডিটেকটিভকে পাঠায়, যে সেই ট্রাকটি পর্যালোচনা করে দেখেছে সেই ট্রাকের চাকায় কালো মাটি লেগে আছে, কিন্তু সেই গ্রামের বেশিরভাগ মাটি তো লাল বর্ণের। তাই সে কালো মাটি আছে এমন জায়গার সন্ধান করতে বলে, সেখানেই মাদকগুলো পাওয়া যেতে পারে। এরপর তারা খুঁজতে খুঁজতে এমন একটা জায়গায় যায় যেখানে কালো মাটি আছে, আর সেখানে একটা ওয়্যার হাউস ছিল, সেখানেই ছিল মাদকগুলো। কিন্তু তারা সেখানে যেতে না যেতেই ওয়্যার হাউসের ভেতরে থাকা একজন তাদের উপর গুলি চালাতে থাকে, যে আর কেউ নয়, লক্ষ্মণের দাদা হনুমান, যে একজন এক্স মিলিটারি। তাই সে তাদেরকে একজন একজন করে গুলি করে মারতে থাকে। তখনই লক্ষ্মণ তাকে কল করলে সে জানায় শিবদুর লোকেরা এসেছে আর সে তাদেরকে শিক্ষা দিচ্ছে। এই বলেই সে কল কেটে দেয়। লক্ষ্মণও তখন এই কথা শুনে বেশ চিন্তায় পড়ে যায়। সে তাড়াতাড়ি করে তার দাদার কাছে যেতে লাগে, কিন্তু ততক্ষণে শিবদু আর তার পার্টনার পেট্রো হনুমানকে গুলি করে আহত করে ফেলে আর অনেক কষ্ট দিয়ে হত্যা করে মাল নিয়ে চলে যায়। লক্ষ্মণ যখন সেখানে আসে ততক্ষণে অনেক দেরি হয়ে যায়, কারণ তার দাদাকে শিবদু মেরে ফেলেছিল। তার দাদা সেখানে একটা টেপ রেকর্ডার রেখে যায়, যেটা চালু করলে লক্ষ্মণ শোনে তার দাদা তার কাছে ক্ষমা চাইছে, তাকে দেয়া কথা না রাখতে পারায়। আরও জানায় লক্ষ্মণের বাবা মার মৃত্যুর পর সে বুঝতে পারে লক্ষ্মণ ছাড়া তার আর কেউ নেই, তাই সে লক্ষ্মণকে ছাড়া এক মুহূর্তও থাকতে চাইতো না। এ কারণেই সে তার বিয়ে হতে দিত না, কিন্তু এখন লক্ষ্মণ বিয়ে করে তার স্ত্রীকে নিয়ে সুখে থাকতে পারবে। এই রেকর্ডিং শুনে লক্ষ্মণ তার দাদার লাশ বুকে ঝুরিয়ে অনেক কান্না করতে থাকে। তার খুব কষ্ট হয়, কারণ দাদার সাথে সবসময় রাগারাগি খুনসুটি করলেও সে তার দাদাকে অনেক ভালোবাসতো। এ কারণে সে একেবারে ভেঙে পড়ে, কিন্তু তখনই পেট্রো পেছন থেকে তার মাথায় আঘাত করলে সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। এরপরে তারা লক্ষ্মণকে পুজোর মণ্ডপে নিয়ে আসে, যেখানে শিবদু তার ব্যবসা ভালো চলার জন্য আগে একটা প্রাণীকে বলি দিবে আর এরপর লক্ষ্মণকেও বলি দিবে। তাই তারা লক্ষ্মণকে গ্রামবাসীর সামনে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখে, কিন্তু বলি দেওয়ার আগে সেই প্রাণীটি অশান্ত হয়ে এদিক সেদিক ছুটতে লাগে। তখনই লক্ষ্মণকে বেঁধে রাখা দড়িটা ছিঁড়ে যায় আর লক্ষ্মণ নিচে পড়ে যায়। কিছু কিছু সময় আসলে উপরওয়ালাই সাহায্য করে, যেমনটা আজ করেছে লক্ষ্মণকে। এরপরই দেখা যায় সে তার হাতে বাঁধা দড়ি আর শিকল দিয়ে একে একে শিবদুর লোকেদেরকে মারতে থাকে। কোনো কিছুই তাকে আর আটকাতে পারছিল না, কারণ দাদাকে হারানোর প্রতিশোধের আগুন তার মধ্যে এখন দাউ দাউ করে জ্বলছিল। তাই সে একে একে সবাইকে খুন করে। এসব দেখে পেট্রো আর শিবদু তাকে আক্রমণ করলেও সে তাদের মালগুলোকে আগুনে পুড়িয়ে ফেলে আর পেট্রোর গলায় ত্রিশূল ঢুকিয়ে দেয় আর শিবদুর উপর তলোয়ারের এক আঘাত করে তার মাথা আলাদা করে ফেলে। সেখানেই তার ভয়ঙ্কর মৃত্যু হয়, যে জন্য সেই গ্রামে শান্তি ফিরে আসে আর আশেপাশের সব মাদক চাষ করা আর মাদক সাপ্লাইও বন্ধ হয়ে যায়। এরপরই লক্ষ্মণ তুলসীকে বিয়ে করে নেয়। বেশ ধুমধাম করেই তাদের বিয়েটা হয়, সবাই বেশ খুশি ছিল। এরপর তারা দুজন মিলে হানিমুনে যেতে লাগলে ডিআইজি তাকে অন্য একটা গ্রামে ট্রান্সফার করে দেয় আর সেখানে যেতে বলে, কিন্তু লক্ষ্মণ বলে সে 1 মাস পর ফিরবে, কারণ এতদিন সে গুন্ডাদের শায়েস্তা করেছে। এখন তার স্ত্রীকে নিয়ে হানিমুনে যাওয়ার পালা, সে এখন আর অন্য কোথাও সময় দিতে পারবে না। এই বলেই সে কল কেটে দেয়। আর এই দৃশ্যের মাধ্যমেই এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। আসলে এই লক্ষ্মণের মতো পুলিশ সব জায়গায় দরকার, যারা অন্যায়কে একদণ্ড ছাড় দেয় না আর অন্যায়কারীকে উচিত শাস্তি প্রদান করে, মানুষের জন্য নিজের সর্বোচ্চটা দিয়ে লড়াই করে। এমন ইমানদার পুলিশ অফিসার যদি সব জায়গায় থাকতো, তাহলে এই পুরো পৃথিবীটাই বদলে যেত। তখন যে কেউ অন্যায় করতে কয়েকশো বার ভাবত। যাক, এই তো ছিল আজকের গল্প। পুলিশ অফিসার লক্ষ্মণের সাহসিকতার এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।